বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে ক্রিয়া অংশটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই জানো 2021 সালের পরীক্ষার্থীদের জন্য, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাস প্রণয়নের মধ্যে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে দেওয়া হয়েছে ক্রিয়া সম্পর্কে। আমরা তারই প্রেক্ষিতে শর্ট সিলেবাসের ধারায় ব্যাকরণিক শব্দশ্রেণী হিসেবে ক্রিয়া কী এবং এই ক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি ক্লাসে মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোপূর্বে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে ব্যাকরণিক শব্দশ্রেণী, তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, বিশেষ্য নিয়ে আলোচনা করেছি, সর্বনাম নিয়ে আলোচনা করেছি। আজকে ক্রিয়া নিয়ে আলোচনা করব শর্ট সিলেবাসের প্রেক্ষিতে। আর পরবর্তীতে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী আরও যে পার্টগুলো আছে সেগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্রিয়া সম্পর্কে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী হিসেবে ক্রিয়া। আমি ইতিপূর্বেও বলেছি, যেটা আমরা মাধ্যমিক কিংবা নিম্ন মাধ্যমিক পর্যায়ে পদ হিসেবে জেনে এসেছি সেটাই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে হয়ে গেছে ব্যাকরণিক শব্দশ্রেণী। তো আমরা মাধ্যমিক কিংবা নিম্ন মাধ্যমিক পর্যায়ে ক্রিয়ার সংজ্ঞা বলতে কি বুঝেছিলাম? ক্রিয়া বলতে আমরা বুঝেছিলাম যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, বা যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা বলছিলাম ক্রিয়া। তবে এক্ষেত্রে লক্ষণীয়, আমরা যখন পদ পড়েছি তখন সেখানে পদ শব্দটি ব্যবহার করেছি। যেহেতু এখন আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী হিসেবে কথা বলছি, সেই জায়গাতে আমরা পদের স্থানে ব্যবহার করব শব্দ শ্রেণী। তাহলে সংজ্ঞাটা একই থাকবে, শুধু পদের জায়গায় শব্দ শ্রেণী নামক শব্দটা বসিয়ে দিলেই তোমাদের উত্তর কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞা হিসেবে, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া বা কাজ করা বোঝায় তাকেই ক্রিয়া বলে। আবারও খেয়াল করো, আমি সংক্ষেপে বলি, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ক্রিয়া বলে। এই সংজ্ঞার ক্ষেত্রে আমি কিন্তু বলছি না যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কারণ এই পদ শব্দটা আমরা পড়েছিলাম মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে আমরা এই জায়গাতে পদ না বলে বলছি শব্দ শ্রেণী। তো আবারও দেখো, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ক্রিয়া বলে। তো আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম যে যে শব্দশ্রেণী দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে তাকে ক্রিয়া বলে। যেমন আমি একটা উদাহরণ দিই, রহিম বই পড়ে বা পড়ছে, দুটো বাক্যই লিখতে পারি আমরা, রহিম বই পড়ে বা রহিম বই পড়ছে। এই ক্ষেত্রে ক্রিয়া কোনটা? ক্রিয়াটা মূলত এখানে পড়ে অথবা এখানে পড়ছে, অর্থাৎ এই যে পড়া, এটা কিন্তু একটা কাজ। তার মানে আমরা বলছি যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। তো সেই হিসেবে এখানে পড়ে একটা কাজ বোঝাচ্ছে বা পড়ছে এটাও একটা কাজ বোঝাচ্ছে, এর জন্য এই বাক্যে পড়ে বা পড়ছে হচ্ছে ক্রিয়া। তো আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। আমাদের সাধারণত প্রশ্ন এসে থাকে যে ক্রিয়া বলতে কি বোঝো, ব্যাকরণিক শব্দ শ্রেণী হিসেবে ক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা ক্রিয়া এর প্রকারভেদ নিয়ে আলোচনা করো, অথবা ব্যাকরণিক শব্দশ্রেণী হিসেবে ক্রিয়ার প্রকারভেদ দেখাও। এইভাবে প্রশ্ন এসে থাকে। তো আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করে আসো। ক্রিয়াকে আসলে বিভিন্ন শ্রেণীতে বা উপশ্রেণীতে বিভক্ত করা যায়। আমরা নির্দিষ্ট করে এই মুহূর্তে বলতে পারবো না যে ক্রিয়াকে আসলে কত ভাগে ভাগ করা যায়, তবে কয়েকটি ক্যাটাগরিতে ফেলে, কয়েকটি বিভাগে ফেলে তার আবার কিছু উপবিভাগ করা যায়। তো আমরা প্রথমত ক্রিয়াকে যেভাবে বিন্যস্ত করতে পারি সেটা হচ্ছে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে আমরা ক্রিয়াকে আরও দুইটি ভাগে বিন্যস্ত করতে পারি। খেয়াল করো, খুব মনোযোগ সহকারে দেখবা, ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে। তোমরা যখন ইংরেজি পড়েছো তখন তোমাদেরকে বলা হয়েছে
যে একটা ইংরেজি বাক্যের প্রাণ বলা হয় মূলত ভার্বকে। কাকে? ভার্ব। ইংরেজিতে যেটাই ভার্ব, বাংলাতে সেটাই ক্রিয়া। তো অনেক সময় দেখা যায় বাংলা বাক্যে ক্রিয়াপদটা উজ্জ থাকে, ক্রিয়াপদ না দিলেও বাক্য অনেক সময় সম্পূর্ণ হয়। তারপরেও ক্রিয়াপদের একটা যথেষ্ট ব্যবহার রয়েছে। যেই বাক্যে ক্রিয়াপদ থাকে না সেই বাক্যেও থাকে, কিন্তু সেটা উজ্জ থাকে। তো এখানে কথা হচ্ছে যে আমাদের প্রকারভেদ যেটা দেখছি, যে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে, আমি এখানে এই কথাটা কেন বলছিলাম, যে মেন যে ফোকাস আমাদের দিতে হচ্ছে সেটা কি? ভাব প্রকাশ করার ক্ষেত্রে। তার মানে আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার যে কথা, এটা যেন শ্রোতারা বুঝতে পারে, দর্শকরা বুঝতে পারে। অর্থাৎ বক্তার কথা যখন শ্রোতা সম্পূর্ণরূপে বুঝবে, তখন সেটাই হবে মূলত ভাব প্রকাশ করা। আর যদি বুঝতে না পারে তাহলে তো ভাব প্রকাশটা হলো না। তো সেই হিসেবে ভাব প্রকাশের সম্পূর্ণতা, অর্থাৎ কোনো যদি সেটা ভাব টোটালি প্রকাশ করে ফেলে এটা একটা, যদি প্রকাশ করতে না পারে সেটা আরেকটা। এই হিসেবে আমরা ক্রিয়াকে আরও দুইটি শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। প্রিয় বন্ধুরা, এই যে সমাপিকা ক্রিয়ার কথা বললাম, এই সমাপিকা ক্রিয়াটা কি জিনিস? সমাপিকা এই শব্দটার মেন অর্থ হচ্ছে শেষ করার ক্ষমতা বা সমাপ্ত করার ক্ষমতা, যেটা সেটাই হচ্ছে সমাপিকা। তাহলে যদি এই সমাপিকার অর্থ হয় যে শেষ করার ক্ষমতা, তাহলে আমরা এই সমাপিকা ক্রিয়ার সংজ্ঞাটা কি দিতে পারি? একটু নিজেরাই চিন্তা করে দেখো। ব্যাকরণ আসলে তোমরা যদি মাথায় চাপ নিয়ে পড়ো তাহলে বুঝতে পারবে না। ব্যাকরণটা খুব সহজভাবে ইজিভাবে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবো। দেখো, যে সমাপিকা, আমি বলছি যে সমাপিকা মানে হচ্ছে শেষ করার ক্ষমতা। তাহলে সমাপিকা ক্রিয়াটা কি জিনিস? আবার এটাও বলেছি যে সেন্টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব, বা বাক্যের প্রাণ হচ্ছে ক্রিয়া। তাহলে এই সমাপিকা ক্রিয়াটা কি হবে? অর্থাৎ আবার এই পাশে আমরা দেখছি ভাব প্রকাশের সম্পূর্ণতা। আবার সমাপিকা মানে হচ্ছে শেষ করার ক্ষমতা। খেয়াল করো, খুব সুন্দরভাবে সংজ্ঞাটা বইয়ের মতোই হতে হবে এরকম না। তুমি আসলে জিনিসটা বুঝতে পারছো কিনা, পরীক্ষককে বিষয়টা বোঝাতে পারছো কিনা, এটাই হচ্ছে মেন। তাহলে সমাপিকা ক্রিয়াটা এসে কি দাঁড়াচ্ছে? বাক্যে ব্যবহৃত যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। অথবা যে ক্রিয়ার বাক্যের অর্থ সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে তাকেই বলে সমাপিকা ক্রিয়া। আমরা দ্বিতীয় সংজ্ঞাটাকেই মেনলি গ্রহণ করি, যে ক্রিয়ার বাক্যের অর্থ সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে তাকেই বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন আমি একটা উদাহরণ দিই, একটা সমাপিকা ক্রিয়ার উদাহরণ দিই। দেখো, আমি লেকচার দিচ্ছি। খেয়াল করো, এই জায়গাতে ক্রিয়া কোনটা? ক্রিয়াটা মূলত হচ্ছে দিচ্ছি। ক্রিয়াটা হচ্ছে দিচ্ছি। তার মানে এই বাক্যটা কিন্তু সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে সক্ষম। কিসের কারণে? ক্রিয়াটা সম্পন্ন হয়েছে এই কারণে। তার মানে এই যে ক্রিয়াটা, এটা যেহেতু একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম, ভাব প্রকাশে তার সম্পূর্ণতা রয়েছে, এই জন্য এই ক্রিয়াটা হচ্ছে কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তার মানে তোমরা বুঝে নাও, বাক্যে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়াটা যদি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে সক্ষম হয়, সেই ক্রিয়াটাই হবে সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়াটা কি জিনিস? অসমাপিকা ক্রিয়াটা মূলত এর টোটাল ব্যতিক্রম, সম্পূর্ণই ব্যতিক্রম, যেটা টোটাল সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবে না যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। খেয়াল করো, আমি যদি এখানে উদাহরণ দিই, আমি লেকচার দিয়ে। খেয়াল করো, দেওয়া এই শব্দটা কিন্তু একটা ক্রিয়া, সেই দেওয়া থেকেই উৎপন্ন একটা শব্দ বলছি আমরা দিয়ে।
এই বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে? যে আমি লেকচার দিয়ে, এই বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে বা এই বাক্যে কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে? এখানে কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে গেছে যে আমি লেকচার দিয়ে আসলে কি করব। আমি যদি এখানে বলি আমি লেকচার দিয়ে ঘুমাবো, আমি লেকচার দিয়ে ভাত খাবো, আমি লেকচার দিয়ে বাইরে যাব, তখন কিন্তু সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে সক্ষম হবে। যেহেতু এই দিয়ে বলার ক্ষেত্রে দিয়ে এটা একটা ক্রিয়া হওয়ার পরেও ভাব প্রকাশে যেহেতু অক্ষম, ভাব প্রকাশে সম্পূর্ণ নয়, এই জন্য এই শব্দটা ক্রিয়া হওয়া সত্ত্বেও সেটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। তার মানে আমরা বলতে পারি যে ক্রিয়াটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম নয় বা বাক্যের যে ভাবটা আসলে সেই ভাবটা প্রকাশ করতে সক্ষম নয়, সেটাকেই আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তার মানে আমরা এখানে এই যে দিয়ে শব্দটা লিখছি এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন আমি এটা বাক্যটা একটু কমপ্লিট করি, আমি লেকচার দিয়ে ভাত খাবো, ভাত খাবো, এখন বাক্যটা সম্পূর্ণ। কিন্তু এই যে দিয়ে শব্দটা এটা যেহেতু সম্পূর্ণ করতে পারছিল না, এজন্য এই দিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর খাবো শব্দটা বসানোর পরে যখন বাক্যটা সম্পূর্ণ হয়েছে তখন এই খাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আবারও বলছি, যে ক্রিয়াটা বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াটা বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারবে না, একটা আকাঙ্ক্ষা থেকে যাবে, সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর আমরা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াকে কি অনুসারে ভাগ করতে পারি? সেটা হচ্ছে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে। আশা করি এ পর্যন্ত তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার আসো দ্বিতীয় ধাপে, আমরা কর্মপদ অনুসারে ক্রিয়াকে আরও 4টি শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। কি অনুসারে? কর্মপদ অনুসারে ক্রিয়াকে আরও 4টি শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। এই কর্মপদটা কি জিনিস? কর্মপদটা মূলত হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে অবজেক্ট বলে থাকি সেটাই হচ্ছে কর্মপদ। যেমন ইংরেজির আমরা স্ট্রাকচার বলার ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই জিনিসগুলো বলে থাকি। তো যেটা অবজেক্ট ইংরেজিতে, বাংলাতে সেটাকে আমরা বলে থাকি কর্মপদ। তো একটা বাক্য আমরা যখন বলি সেই বাক্যে কখনো কর্মপদ থাকে, কখনো কর্মপদ থাকে না, কখনো একাধিক কর্মপদ থাকে। তো সেই অনুসারে আমরা কর্মপদ অনুসারে ক্রিয়াকে আরও কয়টি, 1 2 3 4, আরও 4টি শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। তো এই 4টি শ্রেণী কি কি দেখো, যে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। এবার আসো, এই যে আমরা এখানে সকর্মক বলছি, এই সকর্মক শব্দটার অর্থ কি? আচ্ছা, একটা উদাহরণ দিই। তোমরা অনেক সময় মাইকে অ্যানাউন্স শোনো যে কোথাও সেখানে একটা মাহফিল হচ্ছে বা কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সেখানে তারা বলছে যে আপনারা সবান্ধব আমন্ত্রিত। ওই যে সবান্ধবটা বলছে, সবান্ধব মানে কি? বন্ধু বান্ধব সহ আপনারা সবাই সেখানে আসবেন, এটাকে বলা হয় সবান্ধব। আবার দেখা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে বলছে যে আপনি সস্ত্রীক আমন্ত্রিত। তার মানে সেখানে একটা পুরুষকে আমন্ত্রণ করছে কিন্তু তাকে বলছে যে সস্ত্রীক, তার মানে স্ত্রীকে সাথে নিয়ে যেতে হবে। এইভাবে কিন্তু আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র লেখে। তো এই যে সবান্ধব, সস্ত্রীক বা সকর্মক, এখানকার যে স নামক উপসর্গটা ব্যবহার করা হচ্ছে, এই স দ্বারা আসলে সহ অর্থে বোঝানো হচ্ছে। তার মানে সকর্মক অর্থ কর্মকে সাথে নিয়ে বা কর্মসহ বিদ্যমান, এটা হচ্ছে সকর্মক। তার মানে আমরা বলতে পারি যে সকর্মক ক্রিয়া আসলে কোনটা? যে ক্রিয়া বাক্যের অর্থ প্রকাশে কোনো কর্মপদ গ্রহণ করে তাকেই আমরা বলছি সকর্মক ক্রিয়া, অথবা যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে সেটাই হচ্ছে সকর্মক ক্রিয়া। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি ভাত খাই। খেয়াল করো, একটা উদাহরণ দিলাম, খুব সহজ সহজ উদাহরণ, সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি ভাত খাই, ইংরেজিতে যদি এটা আমরা বলি তাহলে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব, এখানে 3টা মাত্র ব্যবহার করেছি আমরা, 3টা তো শব্দ শ্রেণী। সেই হিসেবে দেখো এখানে আমি, এটা কিন্তু কি কর্তা,
ভাত এটা হচ্ছে কর্ম, খাই এটা হচ্ছে ক্রিয়া। তার মানে যেহেতু এই খাই শব্দটা ভাত নামক কর্মকে গ্রহণ করেছে, এই জন্য এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। তার মানে যে ক্রিয়াটা কোনো কর্মপদ গ্রহণ করে সেই ক্রিয়াটাই হচ্ছে কি ক্রিয়া? সেই ক্রিয়াটাই হচ্ছে সকর্মক ক্রিয়া। আচ্ছা, এখন আসো অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়াটা কি? যে ক্রিয়াটা কোনো কর্মপদ গ্রহণ করবে না সেটাই হচ্ছে অকর্মক ক্রিয়া। আবারও বোঝো, যেই ক্রিয়াটা কর্মপদ গ্রহণ করবে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। যে ক্রিয়াটা কোনো কর্মপদ গ্রহণ করবে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তো আমরা একই সেন্টেন্স লিখব যদি আমরা কর্মটা বাদ দিয়ে দিই, যে আমি খাই, তাহলে এই বাক্যটাও কিন্তু সম্পূর্ণ। বাক্যটা সম্পূর্ণ। খাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে আমি খাই বাক্যটা সম্পূর্ণ আছে, কিন্তু এখানকার যে ক্রিয়াটা সেই ক্রিয়াটা সমাপিকা ক্রিয়া হয়েও অকর্মক ক্রিয়া। বিষয়টা সিম্পলি বোঝার চেষ্টা করো যে খাই এটা কিন্তু একদিকে সমাপিকা ক্রিয়া, কারণ এটা বাক্য সম্পূর্ণ করছে, সমাপিকা ক্রিয়া হয়েছে, ঠিক আছে। এবার সমাপিকা ক্রিয়া হয়েও এটা আবার কি ক্রিয়া? অকর্মক ক্রিয়া। কেননা এই বাক্যে কিন্তু তোমরা খেয়াল করো কোনো অবজেক্ট নাই, কোনো কর্ম নাই, সরাসরি সাবজেক্ট আছে আর ভার্ব আছে। যেমন আই ডু, এটাতেও শুধু সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, কোনো অবজেক্ট নাই। এই ধরনের যে বাক্যগুলো আছে সরাসরি সাবজেক্ট এবং ভার্ব দিয়ে সম্পন্ন হয়, এটাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যে বাক্যে কোনো কর্ম থাকে না বা যেই ক্রিয়ার কোনো কর্ম থাকে না সেটাই হচ্ছে অকর্মক ক্রিয়া। আশা করি এ পর্যন্ত বোঝা গেল। এবার আসো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, দ্বি শব্দটার অর্থ কি? দয়ে বফলা রসইকার। এই দ্বি শব্দের অর্থটা মূলত হচ্ছে দুই। তার মানে আমরা এই নামকরণ দেখে সহজেই বুঝতে পারি যে ক্রিয়ার দুইটি কর্মপদ থাকবে সেই ক্রিয়াকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। একটা বাক্য আমরা গঠন করছি, সেখানে ক্রিয়াপদ থাকছে একটা, কিন্তু সেই ক্রিয়াপদকে অনুসরণ করছে আরও দুইটা কর্মপদ। এরকম হলে আমরা সেটাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। অর্থাৎ যখন দুটো কর্মপদ পাবো তখন সেটা হবে দ্বিকর্মক। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি তাকে বই দিলাম। আমি তাকে বই দিলাম। এই বাক্যে ক্রিয়া কোনটা? মূলত এই বাক্যে ক্রিয়াটা হচ্ছে দিলাম, কারণ এই দিলাম বা দেওয়া, এই দেওয়া নামক ক্রিয়া থেকে কিন্তু দিলাম শব্দটার উৎপত্তি হয়েছে। তো আমি তাকে বই দিলাম, এখানে ওই দিলাম শব্দটার কারণে বাক্যটা হয়েছে কি? সমাপিকা ক্রিয়া হয়েছে দিলাম। তো এখন আমি বলছিলাম দ্বিকর্মক্রিয়া, যেই ক্রিয়াটার দুইটা কর্ম থাকবে সেটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। তো এখানে যে আমরা এখানে লিখেছি সাবজেক্ট আমি, আর তাকে এবং বই এই দুইটা কিন্তু হচ্ছে কর্ম। তাকে এটা একটা কর্ম আর বই এটি একটা কর্ম। তো দ্বিকর্মক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা থাকে ব্যক্তিবাচক আর একটা থাকে বস্তুবাচক। দ্বিকর্মক্রিয়ার ক্ষেত্রে একটা ব্যক্তিবাচক হতে পারে আর একটা বস্তুবাচক হতে পারে। যেমন এখানে তাকে এটা কিন্তু ব্যক্তিবাচক একটা কর্ম, আর বই এটা কিন্তু বস্তুবাচক একটা কর্ম। তো আমি কি বলছিলাম, দ্বিকর্মক ক্রিয়া কোনটা? যেই ক্রিয়ার দুইটি কর্ম থাকবে বা বাক্যে যেই ক্রিয়া দুইটি কর্মপদ গ্রহণ করবে সেটাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। তো খেয়াল করো এখানে দিলাম এই শব্দটা যেহেতু বই এবং তাকে দুইটা কর্মপদ গ্রহণ করেছে এই জন্য এটা হয়ে যাচ্ছে দ্বিকর্মক ক্রিয়ার একটা উদাহরণ। আচ্ছা, এরপরে এসো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক মানে কি? তোমরা দেখবা যে কোনো সিনেমা যখন দেখো কিংবা কোনো নাটক যখন দেখো তখন ওখানে শেষের দিকে বা প্রথম দিকে নাম দেখানোর সময় লেখা থাকে যে প্রযোজনায় অমক, যে প্রযোজনায় অডিও ভিশন বা প্রযোজক
অমুক, এইভাবে কিন্তু লেখা থাকে। ওই যে সেই প্রযোজনা বা প্রযোজক, এখন এই যে মনে করে একটা সিনেমার যিনি প্রযোজক তিনি কি করেন, তিনি নিজে কিন্তু কাজ করেন না, অন্যকে দিয়ে কাজ করান। প্রযোজক কি করে, প্রযোজক শুধুমাত্র টাকা দেয় আর পরিচালক সেটাকে পরিচালনা করে। তার মানে প্রযোজকের কাজ হচ্ছে অন্যকে দিয়ে পরিচালনা করানো। তো যখন আমরা ক্রিয়ার ক্ষেত্রেও এই জিনিসটা পাবো যে যেটি দেখা যাচ্ছে যে নিজে করছেন না, অন্যকে দিয়ে করানো হচ্ছে, এরকম যখন পাবো তখন আমরা সেটাকে বলবো প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া নিজে করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। একটা উদাহরণ দিই, এখানে ধরবেন, আমি একটু উপরে লিখি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে কি হচ্ছে, এখানে মা মূলত আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে। তো এরকম যখন হবে যে একটা ক্রিয়া নিজে সংগঠিত না হয়ে অন্যকে দিয়ে সেই জিনিসটা সংগঠন করাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি, প্রযোজক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা ক্রিয়ার প্রকারভেদের তৃতীয় ধাপে আসি। তৃতীয় ধাপে আমরা বলছি যে গঠন বা বৈশিষ্ট্য অনুসারে ক্রিয়ার শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। গঠন বা বৈশিষ্ট্য অনুসারে আমরা ক্রিয়াকে আরও দুইটি ভাগে বিভক্ত করতে পারি। কয়টি? দুইটি। গঠন বা বৈশিষ্ট্য অনুসারে আমরা ক্রিয়াকে আরও যে দুইটি ভাগে বিভক্ত করতে পারি সেটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়া, আরেকটি হচ্ছে সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া। এবার আসো যৌগিক সম্পর্কে একটু কথা বলি। আমরা যখন সাধারণ বিজ্ঞান কিংবা বিজ্ঞানে পদার্থ পড়েছিলাম সেই সময় দেখেছিলাম যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নামে আমরা দুইটা পদার্থ পেতাম। তো সেখানে যে মৌলিক ছিল আর যে যৌগিক ছিল, সেখান থেকে আমরা যদি যৌগিকটা ব্যবহার করি তাহলে কি হয়, মৌলিক মানে হচ্ছে যেটাকে ভেঙে চুরে বিশ্লেষণ করা যায় না, আর যৌগিক হচ্ছে যেটাকে ভেঙে চুরে বিশ্লেষণ করা যায়। একের সঙ্গে আরও একটা পদার্থ থাকতে পারে বা একাধিক পদার্থ থাকতে পারে, সেটাকে আমরা যৌগিক বলে থাকি। তো ব্যাকরণের ক্ষেত্রে আমরা যখন ক্রিয়াটাকে বিশ্লেষণ করছি, তো যৌগিক ক্রিয়া বলতে তাহলে আমরা কি বুঝবো? আমরা ইতিপূর্বে দেখেছি যে ক্রিয়াটা প্রধানত আমরা দেখছিলাম যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া হিসেবে পাচ্ছিলাম। একটা বাক্য সম্পন্ন করছে যখন, তখন হয়ে যাচ্ছে সমাপিকা, যখন অসম্পূর্ণ করছে তখন হয়ে যাচ্ছে সেটা অসমাপিকা। তো যৌগিকের ক্ষেত্রে সেই সমাপিকা এবং অসমাপিকার ব্যবহার কিন্তু আমরা আবার দেখতে পাবো। যেমন যৌগিক ক্রিয়া কোনটা? যে ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত, সেটাই হচ্ছে যৌগিক ক্রিয়া। আবারও খেয়াল করো যে যে ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া নিয়ে এবং একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হবে, সেটাই হচ্ছে কি, যৌগিক ক্রিয়া। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে এসে খেয়ে যাও। এখানে দেখো যে খেয়ে যাও, খাওয়াও একটা ক্রিয়া, যাও একটা, এটাও ক্রিয়া। তার মানে আবার অনেক সময় বলি যে এখানে এসে বসো, এখানে এসে বসো। তার মানে আসা কিন্তু একটা ক্রিয়া, বসাও একটা ক্রিয়া। শুধু যদি বলতাম এসে, এখানে এসে, তাহলে কিন্তু সম্পূর্ণ হইতো না, কিন্তু আসাটা আবার ক্রিয়া। তো যখন বলছি যে এখানে এসে খেয়ে যাও বা এখানে এসে বসো, এই যে আসা, এসে, আমি একটু লিখি যৌগিক ক্রিয়া, যেমন এসে বসো। এখানে এই যে এসে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, বসো একটা সমাপিকা ক্রিয়া। এসে বসো দুইটা একসঙ্গে হয়ে যাচ্ছে যৌগিক ক্রিয়া। বোঝার চেষ্টা করো, এসে বসো। আচ্ছা, আরো যদি বলি চলে যাও, চলা একটা ক্রিয়া, যাওয়াও একটা ক্রিয়া। যখন চলে যাও বলছি, অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দুইটার মিশ্রণে হয়ে যাচ্ছে সেটা যৌগিক ক্রিয়া। তার মানে বোঝার চেষ্টা করো, যে ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়ার সমন্বয়ে গঠিত হবে সেটাই হবে মূলত যৌগিক ক্রিয়া। তো এবার আসো সংযোগমূলক বা মিশ্র ক্রিয়াটা কি জিনিস। এখানে
একটু খেয়াল রাখতে হবে যে সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া, এখানে যেহেতু অনেকগুলোর মিশ্রণ ঘটবে সেহেতু কিসের কিসের মিশ্রণ ঘটবে সেটা একটু খেয়াল রাখো, যে এখানে বিশেষ্যের মিশ্রণ ঘটবে, বিশেষণের মিশ্রণ ঘটবে এবং ধনাত্মক শব্দের মিশ্রণ ঘটবে। অর্থাৎ যে ক্রিয়াটা বিশেষ্য এবং ক্রিয়া হবে, অথবা যে ক্রিয়াটা বিশেষণ এবং ক্রিয়া হবে, অথবা যে ক্রিয়াটা ধনাত্মক শব্দ এবং ক্রিয়া হবে, এটাই হবে মূলত সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া। যেমন বিশেষ্যের সঙ্গে যদি ক্রিয়া থাকে তাহলে সেটা কেমন হবে, যেমন ভাত একটা বিশেষ্য, তার সঙ্গে একটা ক্রিয়া খাও, ভাত খাও বা ভাত খাবো, এটা একটা মিশ্র ক্রিয়া। আচ্ছা, যদি বিশেষণ ধরা হয় তাহলে ভালো থাকো, আমরা অনেক সময় বলি যে তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। এই যে ভালো এবং সুখ দুটোই হচ্ছে বিশেষণ। তো বিশেষণের সঙ্গে যখন থাকা ক্রিয়া যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, সেটা সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া। আর একটা কি বলেছিলাম, যে ধনাত্মক শব্দ বলতে কি, যে দেখা যাচ্ছে একটা শব্দ পরপর দুইবার উচ্চারণ হচ্ছে, সেটাকে বলা হয় মূলত ধনাত্মক শব্দ। এই ধনাত্মক শব্দটার সঙ্গে যদি আবার ক্রিয়া হয়, যেমন ধুক ধুক করা, ধুক ধুক করা, যেমন বুকটা ধুক ধুক করছে। এই যে ধুক ধুক করা, এখানে ধুক শব্দটা দুইবার ব্যবহার হয়ে সেটা ধনাত্মক শব্দ হয়েছে। আর ধনাত্মক শব্দের পরে যে যখন একটা ক্রিয়া বসেছে বা এই ক্রিয়াটা যখন ধনাত্মক শব্দ গ্রহণ করেছে, তখন সেই ধুক ধুক করা সম্পূর্ণটা মিলে হয়ে গিয়েছে সংযোগমূলক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অস্তি বা নেতি অনুসারে বা সদর্থক বা নঙর্থক অনুসারে, সেটাকে সেই হিসেবে আমরা ক্রিয়াকে আরও দুইটা শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। একটা হচ্ছে অস্তিবাচক ক্রিয়া আর একটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া। অস্তিবাচক কি? অস্তি শব্দের অর্থ মূলত হচ্ছে হ্যাঁ বোধক বা সদর্থক। যে ক্রিয়া কোনো সদর্থক অর্থ প্রকাশ করবে বা যে ক্রিয়া কোনো হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করবে, সেই ক্রিয়াটাকেই বলা হবে সদর্থক ক্রিয়া। যেমন আমি যদি বলি আমি বই পড়েছি, তাহলে এই পড়েছি দ্বারা কি, আমি যে পড়েছি এর একটা সত্যতা প্রকাশ করছে, তার মানে একটা সদর্থক অর্থ প্রকাশ করছে, একটা হ্যাঁ বাচক অর্থ প্রকাশ করছে। যে ক্রিয়াটা কোনো হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করবে সেটা হবে অস্তিবাচক ক্রিয়া। আর নেতিবাচক ক্রিয়াটা কি? যেই ক্রিয়াটা কোনো নেগেটিভ অর্থ বা না বোধক অর্থ বা নেতিবাচক অর্থ প্রকাশ করবে সেটাই হচ্ছে নেতিবাচক ক্রিয়া। তো একই বাক্য যদি আমরা লিখি যে পড়ার জায়গায় যদি লিখি যে পড়িনি, লিখলাম আমি বই পড়িনি, তার মানে কি পড়িনি এই ক্রিয়াটা দ্বারা কিন্তু একটা নেতিবাচক অর্থ বা না বোধক অর্থ প্রকাশ করা হচ্ছে, এজন্য এটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী হিসেবে ক্রিয়া এর প্রকারভেদ নিয়ে আলোচনা। আশা করি তোমরা ক্রিয়া সম্পর্কে যতটা জটিলতাই ভুগছিলে, আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার পরে তোমাদের সেই জটিলতা দূর হবে। তো কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আর যে কথা বলে থাকি সবসময়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।